আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের পালস নার্সিং ভর্তি কোচিংয়ের সেকেন্ড টাইম যে সকল শিক্ষার্থী আছে তাদের জন্য আমাদের যে ক্লাস, সেই ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকে থেকে আমরা সেই ক্লাসটা কন্টিনিউলি আমরা আপনাদের পাবলিকলি করে দিয়েছি আজকের ক্লাসটা। তো সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে যাওয়ার পর নিজের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবেন যেন তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং ক্লাসগুলো করতে পারে। সো আজকে মেইনলি আছে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে নাজমুল হাসান গাজী যুক্ত আছি। সো আপনারা একটু বলে রাখি, সেকেন্ড টাইম কোর্সে আপনারা যারা আছেন বা আপনারা যারা সেকেন্ড টাইমের চিন্তা ভাবনা করতেছেন তাদের ক্ষেত্রে একটু বলে রাখি যে সেকেন্ড টাইম শব্দটা শুনে আসলে একটু খারাপ লাগে, বুকের ভিতরে একটু ভার হয়। তবে সবসময় মনে রাখবেন, মনের মধ্যে একটা জিনিস রাখবেন, সবসময় নিজের মধ্যে একটা জেদ চাপায় রাখবেন যে জেদটা আপনার খুব দরকার। আমাকে অনেকেই বলছে যে ভাইয়া অমুক করবো তমুক করবো, আমি বলি ভাইয়া একটু ওয়েট করো, তুমি নিজেকে একটু স্যাটিসফাইড করো, নিজেকে একটু স্থির করো, স্টাবেল করো, দেন হচ্ছে তোমার ভিতর যে জেদটা আমি দেখতে পাচ্ছি ভাইয়া, এই জেদটা ধরে রাখো। অধিকাংশ শিক্ষার্থীর নার্সিং পরীক্ষায় খারাপ করার সবচেয়ে মূল যে কারণটা আমি আইডেন্টিফাই করছি, সেই আইডেন্টিফাইয়ের মধ্যে বিষয়টা থাকে যে দীর্ঘমেয়াদী পড়াশোনা করতে হয়, প্রায় 8-10 মাস। তুমি যদি শুরু করো 8-10 মাস ভাই তোমাকে পড়াশোনা করতে হবে। সো এই 8-10 মাসের যে পড়াশোনাটা আছে, 8-10 মাসের যে পড়াশোনা, এই 10 মাসের মধ্যে দেখা যায় কি প্রথম দিকে তার খুব আগ্রহ থাকে, একটা ছেলে একটা মেয়ে খুব ভালো পড়াশোনা করে, অনেক পড়াশোনা করে, লাস্টে যায় দেখা যায় ভাই তাকে আর খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ তার আর ভাল লাগে না পড়তে, তার লাগে না, এবং যার কারণেই সে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। সো সবাই এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে যে জেদটা আছে, তোমাদের মধ্যে যে ভাবনাটা আছে, তোমাদের মধ্যে যে আকাঙ্ক্ষাটা আছে, তোমাদের ভিতর যে শক্তিটা আছে, সেটাকে ধরে রাখো। সেটা ফাইনাল মোমেন্টের জন্য। এখন তুমি খুব স্বাভাবিক নিয়মে পড়াশোনা করবা, তুমি স্বাভাবিক নিয়মে সামনের দিকে আগায় যাবা। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে নাইমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আনিশা বৈধ যুক্ত আছে। আদাব ভাইয়া কেমন আছেন? আদাব, আছি মোটামুটি ভালোই, আশা করি যে তুমি অনেক ভালো আছো। তোমরা সবাই কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও, নিজের বন্ধু বান্ধবদের সাথে একটু মেনশন করে দাও, বন্ধু বান্ধবরা যাতে যুক্ত হতে পারে এবং ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আমরা আজকে প্রথম যে ক্লাসটা শুরু করতেছি আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টদের জন্য। তোমরা জানো অনেকে মেনশন করেছিল যে ভাইয়া আসবে, ভাইয়াই আসছে তোমাদের জন্য ক্লাস করতে। সো আমি আসছি কার খোঁজে? আমি আসছি সুমাইয়ার আম খাওয়ার জন্য, ঠিক আছে? তো সুমাই আমাকে ছাড়া নাকি ম্যাঙ্গো খাবে না। সো তার সাথে বসে বসে রাজশাহীর যে চাঁপাইনবাবগঞ্জের আম, সেই আম খাইতে হবে। ওকে, সো যাক, আমাদের সাথে যুক্ত আছে মাহমুদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। সবাই একটু যুক্ত হয়ে যাবা, নিজের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিবা। এবং আজকে খুব প্রাণবন্ত এবং খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হবে এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাই দিব তোমাদের এই জিনিসটা আমি পড়াইছি কিনা, এই জিনিসটা তোমাদের ছিল কিনা, এই কথাটা আমি তোমাদেরকে কখনো বলছি কিনা, এই জিনিসটা আমি আজকে তোমাদেরকে বলে যাব। কারণ আজকে আমি এই প্রশ্ন অ্যানালাইসিস করব মানে এই বছর যে কোশ্চেনগুলো আসছে, কিভাবে আসছে, কোন জায়গায় পড়াইছিলাম, কিভাবে পারা উচিত, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো। ওকে, সো আমাদের সঙ্গে অলরেডি প্রায় 30+ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তোমরা এটাকে ভাইয়া 50+ করে দাও। ওকে, আব্দুল্লাহ রানা লিখছে আমি ভাইয়ার সামনে বসে আছে অফিসে। হ্যাঁ রানা ভাইয়া এই বছর চান্স পেয়েছে, আমাদের শিক্ষার্থী, সে চান্স পেয়েছে, যাকে আমরা বিভিন্নভাবে হেল্প করেছিলাম এবং সে চান্স পেয়েছে তাজউদ্দিন নার্সিং কলেজ, শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে। তো তাকে কংগ্রাচুলেশন জানাই, তার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এবং তার ভালোবাসার জন্যই সে এখানে এসেছে। এটা আমাদের কাছে আসলে অনেক বড় একটা প্রাপ্তি। তাসপিয়া সুলতানা মনে আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদা ইয়াসমিন ভাইয়া সাউন্ড কম, যতটুকু দেখলাম যে সাউন্ড মোটামুটি ভাইয়া ঠিকই আছে। সো আশা করি যে তোমরা শুনতে পারবা। তো চলো আজকে আমরা পড়া শুরু করি। তো পড়া শুরু করার আগে যেহেতু আজকে একটা মিশন নিয়ে আমরা নামছি যে সামনের বছর আমি একটা ভালো কিছু অর্জন করব ভাইয়া, আমি একজন ফাইটার, আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে জিততে হবে, বাবা মার মুখে আমাকে ফুলের হাসি বা স্বপ্নের হাসি আমাকে ফুটাইতে হবে, ঠিক আছে? সেকেন্ড টাইমারদের চাওয়া পাওয়া বা সবকিছু চাওয়া পাওয়ার একটা জায়গায় থাকে ভাইয়া, সেটা হচ্ছে আমাকে সামনে ভালো কিছু করে দেখাইতে হবে। এই তাড়নাটাই মনের মধ্যে রাখো। এটাই তোমার যে দেওয়াল আছে, তোমার যে পড়ার টেবিল আছে, পড়ার টেবিলে লিখে রাখো বাবা মার মুখে আমি হাসি ফুটাবই, বাবা মার মুখে আমি হাসি ফুটাবই। এই জিনিসটাই তুমি লিখে রাখবা, ঠিক আছে? কি বলছি? এটা হবে তোমার সবচাইতে বড় এবং বড় অ্যাচিভমেন্ট এবং এইটাই তুমি করবা।
স্যার আমাকে একটু সাহায্য করেন। হ্যাঁ বলো কি লাগবে, কিভাবে হেল্প করতে পারবে? সাউন্ড কম একটু, আচ্ছা আমি একটু ট্রাই করতেছি, আসলে একটু সাউন্ড হয়তো কম থাকতে পারে, আমরা ট্রাই করবো এটা সলভ করার। তো দেখো আমরা আজকে অ্যানালাইসিসের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি কি পড়া লাগে সেটা একটু বলে দিই। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণত জানো যে এই বছর কিন্তু মার্কটা কমায় দেওয়া হয়েছে, এবং এই বছর যেটা হয়েছে সেটা হলো মার্কিং ডিস্ট্রিবিউশনটা এক রকম করা হয়েছে। সাউন্ড তো ঠিকই আছে আমি যতদূর দেখতেছি ভাই। তো দেখো প্রাচীন বাংলার ইতিহাস এই জায়গা থেকে ভাই প্রতি বছরই কোশ্চেন থাকে, ঠিক আছে। তার ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের দীর্ঘ শ্রেষ্ঠতম ক্ষুদ্রতম ইপিজেড, নদ নদী, বাংলাদেশের সংবিধান, অর্থনীতি, সম্পদ, বিশ্বঙ্গনে বাংলাদেশ, যোগাযোগ ব্যবস্থা, নারী ও শিশু। এই যে টপিকগুলো আছে, এই যে 10টা টপিক এখানে আমরা দিয়েছি, এই 10টা টপিক থেকে বাংলাদেশের পাল থেকে এই 10টা টপিক তোমাদের খুব ভালো করে ভাইয়া পড়া লাগবে। 10টা টপিকই ভাইয়া যথেষ্ট। আমি যেটা বলতেছি সেটা হলো ভাইয়া 10টা টপিক পড়বা, 10টা টপিক করলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। এবং তুমি সেই পড়াটা আমার সাথে পড়তে পারো, সেই পড়া নিজে পড়তে পারো, কিন্তু ভাইয়া পড়াশোনা করা লাগবে, এই পড়াশোনার কোনো বিকল্প ভাইয়া নাই। ওকে, অ্যালেক্স দুই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসপিয়া সুলতানা মনি, সাউন্ড কম থাকে আসলে একটু সমস্যা হতে পারে আপু। সো 10টা টপিক তোমরা একটু ভালো করে লিখে নাও, এবং এই 10টা টপিক পড়তে হবে, খাতার মধ্যে সুন্দর করে একটু লিখে নাও। নেয়ার পরে আজকে থেকে শুরু করবা, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে শুরু করলা। আজকে ধরো প্রাচীন বাংলার ইতিহাস পড়লা, এরকম কেটে দিবা, ব্রিটিশ শাসন আমল পড়লা, কেটে দিবা। আমরাও পড়াবো, আমাদেরকে যে কোর্স প্ল্যান আছে সেই কোর্স প্ল্যানের মধ্যে আমরা এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে পড়াবো, এবং বলে দিব যে ভাই আজকে পড়াইছি, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এইভাবে কেটে কেটে সবগুলো শেষ করব। দেন হচ্ছে আমরা তিনটা করে ধরবো, তারপর 5টা করে একবার শেষ করে দিব, 2বারে, আবার একদিন শেষ করে দিব, শেষ কয়েকবার শেষ করাবো। ওকে, সো ইনশাল্লাহ আমাদের এইটা নিয়ে তোমাদের আর কোনোদিন কোনো কনফিউশন ইনশাল্লাহ ভাইয়া আর আসবে না। ফেরদাউস হক আসসালামু আলাইকুম। মাহমুদা ইয়াসমিন, ফেরদাউস ঈদ কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তামান্না আক্তার আসসালামু আলাইকুম দিছে, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি যে তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো। এবার চলে আসছে আমাদের বিশ্ব যে পার্টটা আছে, সেই বিশ্ব পার্টের মধ্যে দেখো এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী খেলাধুলা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রতি বছর ভাইয়া এখন 2টা আসার সম্ভাবনা বেশি, ডিপ্লোমাদের, বিএসসিদের ক্ষেত্রে একটা আসার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বিশ্বযুদ্ধ, বিপ্লব, জাতিসংঘ, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বিশ্ব। এই যে টপিকগুলো আছে দেখতে পাচ্তেছো, এই টপিকগুলো ভাইয়া তোমাদেরকে পড়া লাগবে। নার্সিংয়ে যদি ভালো করতে চাও তাহলে জিকেতে তোমার ওইখানে 10 আর এখানে 8, মোট 18টা টপিক যদি পড়ো। বিএসসি দের 10 মার্ক, তো এটা 10ই আসবে আশা করতেছি, 10-এর মধ্যে 10, ডিপ্লোমাদের যেটা 20, 20-এর মধ্যে 20 ইনশাল্লাহ ভাইয়া তুমি পাবা। ওকে, চলো আজকে কোশ্চেন দিয়ে শুরু করি। তো আজকে এই বছর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 2 মহাদেশ জুড়ে বিস্তৃত শহর কোনটি? 2 মহাদেশ জুড়ে। তো আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম, এবং এটা আমার মনে আছে, আমরা যখন তোমাদেরকে ক্লাস নিছি, এই ক্লাসে আমরা পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে যখন ক্লাস নিতাম, এটা পড়াইছিলাম যে আমাদের 2টা মহাদেশের মতো বিস্তীর্ণ একটা দেশ আছে, দেশটার নাম কি? তুরস্ক। তুরস্ক দেশটাও যেমন আছে বিস্তৃত, ঠিক একইভাবে রাশিয়া এই দেশটাও কিন্তু 2টা মহাদেশের মধ্যে, পৃথিবীর সাথে, এশিয়ার সাথে এবং ইউরোপের সাথে কানেক্টেড। তুরস্কও তাই। এবং আমি এটা তোমাদেরকে পড়াইছিলাম যে তুরস্ক ভাইয়া বারবার চেষ্টা করতেছে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সহযোগী দেশ হিসেবেই সেই তুরস্ক ভাইয়া পড়ে আসে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র কয়টি? 27টি। আমরা এটা পড়াইছিলাম এবং হুবহু কমন আছে আমাদের থেকে। ওকে, তো দেখো তুরস্কের কোন শহরটা হয়? তুরস্কের রাজধানীর নাম আনকারা, বাট আনকারা না, তুরস্কের ইস্তাম্বুল শহর। এই তুরস্কের ইস্তাম্বুল শহর যেটা আছে, এই তুরস্কের ইস্তাম্বুল শহরটাই হচ্ছে ভাই মূলত কি 2টা শহরের মধ্যে দিয়ে 2টা মহাদেশ জুড়ে, একটা এশিয়া আর একটা ইউরোপের মধ্যে বিস্তৃত। তাহলে ভাইয়া বলো তো সঠিক উত্তরটা পাইছো কিনা, এটা ছিল কিনা, আমরা পড়াইছি কিনা, এটা বলতে পারো, তোমরা বলতে পারো। এটা আমি তোমাদেরকে বলে দিলাম, আমরা বলতেছি আজকে যেটা বলবো আমি বলে যাচ্ছি, আজকে তোমাদেরকে দেখাবো। আজকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি প্রমাণ দেখাবো, তোমরা বলছিলাম ভাইয়া দেখায়, আচ্ছা দেখালাম, দেখো এটা পড়াইছি কিনা, এটা পড়ানোর কথা এবং এটা আমরা পড়াইছি। হয়তো তুমি মনে রাখতে পারো নাই, এই ভুলও হতে পারে, বাট ভাইয়া এটা সঠিক উত্তর কি বলো তো? ইস্তাম্বুল। ওকে, ওকে, অনেকে উত্তর দিচ্ছে, তোমরা উত্তর দিতে পারো। মাহমুদা ইয়াসমিন বি বলছে, হায়াতি বিন আইরা বলছে ইস্তাম্বুল, থ্যাংক ইউ সো মাচ। তৃষা আদনান বলছে খ, নাইমা সুলতানা মিম ইস্তাম্বুল, নাইমা, তারপরে থ্যাংক ইউ। অন্তর চন্দ্র দাস বি বলছো, তাসপিয়া সুলতানা মনি বলছে ইস্তাম্বুল, থ্যাংক ইউ সো মাচ। অন্তরা প্রামাণিক, ওকে। আনিশা বৈদ বলছে ইস্তাম্বুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো হ্যাঁ দেখি সঠিক উত্তরটা আছে কিনা। ইস্তাম্বুল আমাদের উত্তরটা চলে আসলো। পরের কোশ্চেনটা দেখি, সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান নিলে কি ঘটে? এটাও আমি তোমাদেরকে পড়াইছি।
দিচ্ছি, এটাও আমি তোমাদেরকে পড়াইছি, বলো এটা পড়াইছি কিনা? এইটা আমি তোমাদেরকে পড়াইছি কিনা বলো, এটা আমি তোমাদেরকে পড়াইছি। একদিন চিত্র আঁকায় একাই দেখাইছিলাম যে দেখো সূর্য আর পৃথিবী এর মাঝখানে চাঁদ চলে আইছে, সূর্য আর পৃথিবী, তাই না? সূর্য চাঁদের মাঝখানে, তাহলে ধরো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, এটা কি সূর্য আর এটা কি চাঁদ, এর মাঝখানে যদি ভাইয়া পৃথিবী চলে আসে তখন তাকে কি বলে? যখন পৃথিবী চলে আসে তখন তাকে কি বলে? দেখি কে কে জানো ভাই, একটু উত্তর দিয়ে দাও, উত্তর দিয়ে দাও। এটা আমি তোমাদেরকে পড়াইছি এবং এটার প্রমাণ আছে, আমি প্রমাণ তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা বলবা আসলে আমরা পড়াইছি কি না। আমি তোমাদেরকে বলতেছি আমি পড়াইছি, তোমরা দেখতে পারো আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেখানে দেখতে পারো, ইনশাল্লাহ তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে ভাইয়া? তো সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নিলে কি ঘটে বলো? সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নিলে কি ঘটে? এই দুইটা সূর্য আর চাঁদ এর মাঝখানে মনে করো হচ্ছে পৃথিবী, এটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো, দেখি কে কে জানো ভাই একটু কমেন্ট করবো, আমি কমেন্টগুলো একটু দেখার ট্রাই করবো যে কে কে জানো ভাই আজকে কমেন্ট। ওকে, একটু কমেন্টগুলো দেখি। অন্তরা বলছে সি, সূর্য গ্রহণ বলছে। আমার কাছে সাউন্ড অনেক কম মনে হচ্ছে, সাউন্ড তো ঠিকই আছে ভাইয়া। সি বলছে মামুদা, ইয়াসমিন, আসিয়া খাতুন বলছে সি। ওকে, তৃষা আদনান বলছে ডি, ডি সূর্যগ্রহণ, ঠিক আছে। সি বলছে কেউ কেউ চন্দ্রগ্রহণ বলছে। আমি দেখি কে কে আসো ভাই, একটু কমেন্ট করতে থাকো, আমরা একটু উত্তর দিয়ে দিব। দেখি আর কে কে আসো। ডি, ডি বলছে কেউ কেউ, কেউ বলছে আনিশা বৈদ্য বলছে সি। ওকে, সূর্যগ্রহণ বলছে, কেউ বলছে চন্দ্রগ্রহণ, ঠিক আছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। তো দেখো সূর্যগ্রহণ, এটা সঠিক উত্তরটা হবে ডি, সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ হয় যখন আছে পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ আসে, তখন আপনি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না, চাঁদটা উজ্জ্বল হয়ে ওঠে, তখন সেটাকে বলা হয় কি ভাইয়া? চন্দ্রগ্রহণ। আর যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ নাই, চাঁদ অপর পাশে, তখন সেটাকে বলা হয় কি? সূর্যগ্রহণ। তাহলে সঠিক উত্তরটা কি হবে বলতো? সূর্যগ্রহণ হবে আছে আমাদের সঠিক উত্তর। ওকে ভাইয়া, সূর্যগ্রহণ কি হবে বলতো? সঠিক উত্তর। সো আমাদের সাথে তোমরা যারা যুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাভ রেক দিবা, পাশে থাকবা, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করবা, আর যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো। সো তাহলে সঠিক উত্তরটা ইনশাল্লাহ তোমরা পেয়ে গেছো এবং এটা আমি তোমাদেরকে ভাইয়া পড়াইছি, এটা আমি তোমাদেরকে জানাই দিলাম যে ভাইয়া এটা তোমাদের নাজমুল ভাইয়া তোমাদেরকে পড়াইছে। সো ইনশাল্লাহ তোমরা এটা পারার উচিত ছিল, যারা পরীক্ষা দিয়েছিলাম তোমরা পারছিল কিনা আমি জানি না, বাট ইন ফিউচারে ইনশাল্লাহ তোমরা এটা পারবা। ওকে, এটা যেন ভুল হয় না। তাহলে সূর্যগ্রহণ হবে সঠিক উত্তর। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক বা পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক বা পুরস্কার কোনটি? ওকে, দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা হয়তো আমি ওইভাবে তোমাদেরকে পড়াইনি, বাট আমাদের যে শিট টিট ছিল, শিট টিটগুলো যদি তুমি একটু বের করে দেখতা, আমি যে বইগুলো তোমাকে সাজেস্ট করছি বা দেখতা, তাহলে ইনশাল্লাহ এটা পারতা। বা সরাসরি ক্লাসে আসলে এইভাবে কখনো আসে নাই, সো এই জন্য পড়ানো হয় নাই, বাট তোমাদের এটা পারা উচিত ছিল, কারণ তোমাদের শিট টিটগুলোতে এই জিনিসগুলো ভাইয়া আসে, এই জিনিসগুলো ইনশাল্লাহ ছিল তোমাদের শিটে, ঠিক আছে। তো দেখো ওকে, আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া সর্বোচ্চ পদক কোনটি? দেখো বাংলাদেশের পদকগুলোর মধ্যে সর্বোচ্চ পদক হয় কোনটি বলো তো? বাংলাদেশের সবচেয়ে বড় কাজ কি? বাংলাদেশের সবচাইতে বড় কাজ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে 1971 সালটা সবচাইতে উপরে। তারপর ধরো যে 24 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, অদিতি শাহ যুক্ত হয়েছে। কেমন আছেন ভাইয়া? ভাইয়া খুব বেশি একটা ভালো নাই ভাইয়া, বেশ অসুস্থ, তবে তোমাদের ক্লাস নেওয়ার জন্য বা তোমাদের সামনে আসলে আমি আসলে সুস্থ হয়ে যাই, সো সেই জন্যই কিন্তু আজকে সুস্থ হয়ে তোমাদের সামনে চলে আসছে, বুঝছো? সো ভাইয়া কেমন আছেন? ভাইয়া মোটামুটি ভালো আছে। অদিতি শাহ বলছে গ। তো দেখো 1971 সালের ঘটনাটা আমাদের কাছে কি সবচাইতে বেশি আসছে মূল্যবান না? তারপর ধরো 2024 সালেও কিছু ঘটনা ঘটছে, আমরা জানি আরো অনেক ঘটনা ঘটছে। 71 সালে কি হয়েছিল বলো তো? বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো এই স্বাধীনতার জন্য যারা অবদান নেয় তারা আমাদের কাছে কি বীর পুরুষ না? তাদের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটার নাম কি? স্বাধীনতা পুরস্কার। তাহলে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? সেই সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। আর সর্বোচ্চ বেসামরিক পদকের নাম কি? স্বাধীনতা পুরস্কার। মনে থাকবে কিনা ভাইয়া? এটা ভুল করবা আর জীবনে, এটা আর যেন ভুল না হয়। খুব সুন্দর করে উত্তর দেবে। হায়াতি বিন আইডা আছে, কৃপা দেব আছে, থ্যাংক ইউ ভাইয়া। সি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা উত্তর দিচ্ছে। আনিশা বৈদ্য, নাইমা মাহমুদা, অন্তর চন্দ্র দাস, তাহমিনা উত্তর দিছে, অদিতি শাহ উত্তর দিছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে। তো দেখো স্বাধীনতা পুরস্কার
বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার পথ পরিদর্শক কে? এটা যদিও আছে বাংলা ট্রান্সলের প্রশ্ন, যেহেতু এখানে চলে আসছে সো আমি একটু বলে দিব এটা কে বলতো। আবু ইসাক, মীর মোশাররফ হোসেন, সৈয়দ অলিউল্লাহ, হুমায়ুন আহমেদ। বলতো কে বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার, কথা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার পথ প্রদর্শক কে? বলো ভাই এটা কে হবে? বাংলাদেশের কথা সাহিত্য আছে যেটা, সেই কথা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে কে নিয়ে গেছে, কে নিছে, কার এই কাজ, কে ভূমিকা রাখছে বলতো, কে ভূমিকা রাখছে? ওকে বলো কে রাখছে, এই ভূমিকাটা রাখছিল কে? নাইমা সুলতানা বলছে গ। থ্যাংক ইউ। আর যে যে আসো ভাই একটু কমেন্ট করো। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা এবং বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও যেন তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে, আমাদের সাথে ক্লাসগুলো করতে পারে। এবং এখন থেকে রেগুলার তোমাদের ক্লাস হবে, সো তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবা। এবং বলে রাখি পালস নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম যে ব্যাচ আছে, সেকেন্ড টাইম ব্যাচের জন্য ফিস নির্ধারণ করা হয়েছিল 5,000 টাকা, বাট বর্তমানে আমাদের ফিস 1500 টাকা ছাড় চলতেছে। বর্তমানে কত চলতেছে? 1500 টাকা ছাড়ে, 1500 টাকা ছাড়, 3,500 টাকায় ভর্তি চলতেছে। এবং এই ডেটটা আগামী 5 দিনের জন্য তোমাদের জন্য আমি কথা বলে বাড়াই দিছি। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আমাদের যে নাম্বার আছে বা আমাদের পেজ আছে, পেজে এবং নাম্বারে যোগাযোগ করে সবাই দ্রুত ভর্তি হয়ে যাও এবং সুন্দর করে ক্লাস শুরু করে দাও। ভাই ক্লাস শুরু করে দাও, ওকে ক্লাস শুরু করে দাও। যাও তাহলে 1500 টাকা ছাড়ে কত টাকায়? 3500 টাকায় ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। অন্তর চন্দ্র দাস সি বলছে, নাইমা বলছে সৈয়দ অলিউল্লাহ, হায়াত বিন আইদা সি, জানাতুল মির্জা অর্পি বলছে সি। দেখি ভাই এটা সঠিক উত্তর হবে হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। যারা যার উত্তর হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এটা পারছিল আশা করি, তোমরা এটা পারছিল আশা করি। চলো পরেরটা যাই। বর্তমান বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? বর্তমান বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? খুব কমন একটা জিনিস, পারা উচিত ছিল। তোমরা যারা যারা পারো পারা উচিত ছিল। দেখো 110টা। ভাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু মেডিকেল কলেজ নাই। বাংলাদেশের জেলা 64টা, তার মধ্যে যদি 110টা, এটা কোনোভাবে সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না। 67 এটাও সম্ভব না, 57 সম্ভব না। তাহলে বাংলাদেশের মেডিকেল ছিল কয়টা তুমি বুঝতেই পারতেছো। ভাইয়া দেখো কি কি উত্তর হয়। লুপা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যুক্তার জন্য ধন্যবাদ তোমাকে। বলো তো এটার উত্তর কি হবে? বাংলাদেশের বর্তমানে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? তোমাদের জন্য বলে রাখি এই সরকারি মেডিকেল কিন্তু পাঁচটা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার একটা বন্দোবস্ত হচ্ছে, বুঝছো? 5টা মেডিকেল কলেজ নাকি বন্ধ করে দিবে শুনলাম। তো 5টা মেডিকেল কলেজ যদি বন্ধ করে দেয় এটা সম্ভাবনা আছে, কারণ কি এখানে পর্যাপ্ত পরিমাণে সুবিধা নাই। নীলফামারী, মাগুরা, তারপর ধরো চাঁদপুর, ঠিক আছে, রাঙামাটি, এসব জায়গায় ভালো সুবিধা নাই, এজন্য এগুলো বন্ধ করে দিতে চাচ্ছে। নওগাঁ এগুলো বন্ধ করে দিতে চাচ্ছে, বুঝছো? তো নওগাঁ এগুলো বন্ধ করে দিতে পারে, তাও যা হতে এখনো পর্যন্ত দে নাই। তো সেই পর্যন্ত বলে রাখি বাংলাদেশের মোট মেডিকেলের সংখ্যা কত? 37। যদি ওই 5টা বন্ধ করে দেয় তাহলে 5 মাইনাস হয়ে তখন হয়ে যাবে কত? 32টি। ঠিক আছে, আমরা আসলে কেউই চিন্তা করতে পারিনি যে এই কোশ্চেনটা দিতে পারে। সবাই ভাবছে যে নার্সিং মনে হয় দিতে পারে, বুঝছো? নার্সিং কলেজ কয়টা আছে, তো তখন হয়তো তুমি দিতা 20টা, ঠিক আছে। বাট এটা আসলে হঠাৎ করে দিয়ে দিছে। এবং এই বছর তোমরা দেখতে পাইছো ঢাকা মেডিকেলের মানে মেডিকেলের ক্ষেত্রে কি হয়েছে? মেডিকেলের ক্ষেত্রে তোমরা দেখছো যে মেডিকেলের কোশ্চেন দিছিল ডিএমসি, যেটাকে বলে ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ যেটা আছে, এই ডিএমসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন দিছিল 1946 সালে। 1946 সালে সেই সময় আমি তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে ডিএনসি প্রতিষ্ঠিত হয়েছিল 1900, অর্থাৎ ঢাকা নার্সিং কলেজ এটা প্রতিষ্ঠিত হয় 1947 সালে। সেই দিন এই কথাগুলো বলছিলাম। যারা পারছো তাদেরকে ধন্যবাদ। চলো পরের কোশ্চেনটা দেখি আমরা পারি কিনা। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা করেছে? এই কোশ্চেনটা কতবার পড়াইছি তার ঠিক নাই। এই কোশ্চেনটা অনেকবার পড়াইছি এবং তোমাদের পারা উচিত, এবং তোমরা মনে হয় অনেকেই পারছো। এই কোশ্চেনটা পারা উচিত। দেখি কে কে পারো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। কোন সংস্থা বাংলাদেশের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? ভাইয়া দিতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ সাদিয়া আফরিন, ধন্যবাদ আপু। তো একটু বলে রাখি আমাদের পালস নার্সিং ভর্তি কোচিংয়ে তুমি যদি 3500 টাকায় যে কোর্সটা আছে, 5000 কোর্স 1500 টাকা ছাড়ে ভর্তি হইলে 9টা বই পাবা, একেবারে ফ্রি অ্যাক্সেস, একেবারে পরীক্ষার আগ পর্যন্ত পড়াশোনা করতে পারবা। সো সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে থাকবো। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আমাদের যে নাম্বারটা আছে আমাদের পেজে নক করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাইয়া? ভর্তি হয়ে ফেলো, ওকে।
ওকে, অন্তরা প্রামাণিক মেয়েটা চান্স পেয়েছে, খুবই দুষ্টু প্রকৃতির একটা মেয়ে, কিন্তু এই বছর পড়াশোনা করে আমাদের সাথে কিন্তু চান্স পেয়ে গেছে, পালস নার্সিং ভর্তি কোচিং এর গর্বিত শিক্ষার্থী হয়েছে, আমাদের গর্বের কারণ হয়ে গিয়েছে। সে ভোলাতে আছে, ঠিক আছে, সে খুব কষ্টে আছে যে ভোলা যেতে হবে, নদী পার হতে হবে, দ্বীপ জেলা বাংলাদেশের, আমি তো সবসময় বলতাম যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা, সেই ভোলাই যাবে, ঠিক আছে। মাহমুদা ইয়াসমিন সি, নাইমা সুলতান আমি ইউনেস্কো, মাহমুদা ইয়াসমিন সি, দীপা হলাদার, তানিয়া তাবাসুম, ফাভিয়া, তারপর আছে সুমাইয়া, আসিয়া, জানাতুল মির্জা, 6 নম্বর খুব সহজ, হ্যাঁ ঠিক আছে, একবার সহজ উত্তর আছে কি ডি, সহজ উত্তর কি বলতো ডি। কে বলছে এটা? সজীব। সজীব বললো কি দরজা ডি, ওর ওর কথা। আচ্ছা ঠিক আছে, আসি ইউনেস্কো। তো দেখো ভাইয়া, এটা সঠিক উত্তরটা কি হবে বলতো? এটা সঠিক উত্তর কিন্তু ইউনেস্কো হবে। ইউনেস্কো 1999 সালে, ইউনেস্কো 1999 সালে 17 নভেম্বর, কত নভেম্বর? 17 নভেম্বর, এই 17 নভেম্বর বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়, এবং প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো বিশ্বের টোটাল 187টি দেশ এই সিদ্ধান্তে সম্মতি জানায়। তাহলে যদি কোশ্চেনটা একটু ঘুরাই আসতো যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত তারিখ থেকে পালন করা হয়, এই কোশ্চেনটা যদি আসতো তাহলে উত্তর দিতে হতো হচ্ছে 2000 সাল থেকে। কত সাল থেকে? 2000 সাল থেকে। আমার কথাটা মনে আছে কিনা ভাইয়া? পড়াইছি, এই জিনিসটাই পড়াইছি, এইভাবেই পড়াইছি, ঠিক আছে, মনে আছে কিনা? তোমরা যারা পালসে ছিলা তোমাদের মনে থাকার কথা, এই কোশ্চেনটা আসার কথা, কমন আসার কথা ভাই, কমন, এটা কমন জিনিস। তাহলে কি বলছি? ইউনেস্কো 1900 কত সালে? 99 সালে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 17 নভেম্বর। এরপর 2000 সাল থেকে এটা ভাইয়া পালন শুরু হয়, ঠিক আছে। ওকে চলো ভাইয়া পরের কোশ্চেনটা দেখি। জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম? এটাও তোমাদেরকে পড়াইছি আমি, কয়েকটা শহরের পূর্ব নাম দিছিলাম, দাগাই দুগাই দিছিলাম, মনে আছে কিনা? পড়ানোর কথা ভাইয়া, পারা উচিত, এটা পারা উচিত, এটা পড়াইছি তোমাদের বইতেই ছিল তোমাদের। তো দেখো, জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম ছিল? তো জাহাঙ্গীরনগর সম্রাট জাহাঙ্গীরের নামে, তাই না? সম্রাট জাহাঙ্গীরের নামে নামকরণ হয়েছিল, তাই তো। সম্রাট জাহাঙ্গীরের ছেলে ছিল কি? শাহজাহান কি বানাইছিল? প্রেমের তাজমহল বানাইছিল, আর গান গাইছিল যে প্রেমের ওই যে ইসের বাপ্পারাজ কি বানাইছিল? যে প্রেমের সমাধি ছেড়ে যা পাখি উড়ে চলে যায়, ঠিক আছে, চলে যায় পাখি চলে যায়, প্রেমের সমাধি ছেড়ে পাখি চলে যায়, ঠিক আছে। তো আমি গান টান তো আসলে পারি না, তো যাও আমি যেটা পারি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম ছিল? বলো তবে এটা কি হবে? তোমরা অনেক উত্তর দিছো, বাট তারপরে আমি তোমাদের সাথে আরেকটু অ্যানালাইসিস করতেছি। তৃষা আদনান, ফাবিহা জান্নাত লুপা, দীপা হলাদার, হায়াতিমিন আয়দা, মাহমুদা ইয়াসমিন এ, সাদিয়া আফরিন ঢাকা, জান্নাতুল মির্জা অর্পি বলছে আছে ঢাকা, তানিয়া তাবাসসুম ক বলছে, কৃপা দেব বলছে আছে ঢাকা, নাইমা সুলতানা মিম, ফাবিয়া জান্নাত লুপা, উম্মে মুস্কান, ওকে ঠিক আছে ভাইয়া, মাহমুদা ইয়াসমিন তুমি অনেক কিছু লিখছো, এটা আমরা বলছি, তোমার না লিখলেও হতো। ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে ঢাকা ভাইয়া, ঢাকার পূর্ব নাম ছিল ঢাকা ছিল পূর্ব নাম, ঠিক আছে। 1943 সালে 84 সালে এটা পরিবর্তন হয়ে ঢাকা হয়, বাট আমি এখন যেটা বলতেছি ঢাকা, এর পূর্ব নাম 1610 সালে এইটার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর। কি নামকরণ করা হয়? জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়, মনে রাখবা, জাহাঙ্গীরনগর নাম করা হয়েছিল, বুঝছো, মনে রাখো। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায়? এই তো ঢাকাতে, সাভারে, তাই না? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাহলে জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম মনে আছে? এটা কি হবে? ঢাকা হবে। এটা কি হয়ে যাবে? ঢাকা হয়ে যাবে। ওকে ভাইয়া, এটা একটু সুন্দর করে মনে রাখবা। লাবণ্য প্রভা ঢাকা বলছে, জুই খাতুন বলছে ক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঢাকা, দেখি ভাইয়া সঠিক উত্তর হয়েছে কিনা। এই তো সঠিক উত্তর হয়ে গেছে, দেখতে পাচ্ছিস। চলো পরে যাই। এবার পদ্মা ও মেঘনা মিলিত হয় কোন শহরের কাছে? এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে এবং হুবহু কমন এটা। পদ্মা আর মেঘনা, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত যে ঢেউ আসে না তো ফিরে, ঠিক আছে, কত যে ঢেউ আসতেছে না তো কেউ ফিরে। তো দেখো, পদ্মা আর মেঘনা মিলিত হয় কোন শহরের কাছে? তো আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম যে পদ্মা, এই নদীটা যে রাজশাহী দিয়ে ঢুকলো, রাজশাহী দিয়ে যে ঢুকার পরে পদ্মার সাথে প্রথম মিলিত হয়েছে কে বলতো? যমুনা নদী, তাই না? যমুনা নদী কোথায় মিলিত হয়েছে বলতো? গোয়ালন্দতে, ঠিক আছে, গোয়ালন্দে, এইখানে মিলিত হয়েছে। গোয়ালন্দে মিলিত হওয়ার পর এই নদীটার নাম হয়ে গেছে কি? পদ্মা। এই পদ্মা যাওয়ার পরে, এই যে যেমন ধরো পদ্মাটা এইভাবে আইছে, আসার পরে যমুনার সাথে এখানে মেলেছে, এরপরে মেঘনার সাথে মেলেছে, ঠিক আছে, এই যে মেঘনার সাথে মেলেছে। তাহলে পদ্মার সাথে যখন মেঘনা মিলছে, সেটা কোথায় মিলছে জানো ভাইয়া?
পদ্মার সাথে মেঘনা এই মিলিত হয়েছে ভাইয়া চাঁদপুরে। কোথায়? চাঁদপুর। ঠিক আছে, চাঁদপুরে মিলিত হয়েছে। ঠিক আছে, মিলিত হয়ে যাওয়ার পর নাম হয়েছে কি বলতো? মেঘনা। এই জন্য আমি তোমাদেরকে বলতাম সবচাইতে দীর্ঘ আর লম্বা নদীর নাম হচ্ছে কি? দীর্ঘ, গভীরতা যা বলুক না কেন সবকিছু উত্তর কি হয়ে যাবে বলতো? মেঘনা হবে। সবকিছু উত্তর কি হবে? মেঘনা। অনেকে উত্তর দিচ্ছে, একটু দু একটা উত্তর পড়ি। তৃষা আদনান, সাদিয়া, অন্তরা, নাইমা, মাহমুদা, সাদিয়া, জুই খাতুন, লাবণ্য, হায়াতি, ফাবিহা, সনিয়া, জান্নাতুল মির্জা, অর্পি, তাহমিনা, ওকে, লাবণ্য প্রভা, থ্যাংক ইউ সো মাচ ভাই। তাহলে সঠিক উত্তরটা কি আসতেছে? চাঁদপুর আসতেছে। তোমরা যারা যারা পারছো তোমাদেরকে কি অসংখ্য ধন্যবাদ। এটা তোমাদেরকে পড়ানো হয়েছে না? এটা তো ইনশাল্লাহ ভাইয়া পড়ানো হয়েছে। এটার বাইরে তোমাদের কিছু বলি নাই আমি, তোমাদের যা পড়াইছে আজকে তাই বলতেছি ভাইয়া। এবার চলে আসি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে যাই। ভাদ্র মাস কোন ঋতুর অন্তর্গত? ভাইয়া সারা জীবন তুমি ক্লাস 1 2 3 পড়তে শুরু করছো তাই না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মাঘ, পৌষ, তাই না? ফাল্গুন, চৈত্র, এই যে মাসগুলো তোমরা পড়ছো না? তাহলে ভাদ্র মাস কোন মাসের অন্তর্গত? আমরা সবাই জানি বৈশাখ, আর আছে ধরো যে জ্যৈষ্ঠ। ঠিক আছে, জ্যৈষ্ঠ, এটা আছে গ্রীষ্মকাল। ঠিক আছে, জ্যৈষ্ঠ, এটা আছে কি? গ্রীষ্মকাল। ঠিক আছে, আর কি আছে? আষাঢ়, শ্রাবণ, বর্ষাকাল। ঠিক আছে, শ্রাবণ এটা কি ভাইয়া? বর্ষাকাল, মনে রাখবে এটা, শ্রাবণ বর্ষা। এরপরে ধরো যে ভাদ্র আশ্বিন ছিল, ভাদ্র আশ্বিন কি হবে? শরৎ। ভাদ্র আশ্বিন কি বলতো? শরৎ, তাই তো নাকি? ভাদ্র আশ্বিন কি? শরৎ। সো এটা তো পারা উচিত, এবং খুব সহজ জিনিস, এটা খুব সহজ জিনিস। ওকে, তানমিনা গেছে, লাবণ্য প্রভা, আসিয়া খাতুন সি বলছে, নাদিয়া মনির সি, জান্নাতুল মির্জা অর্পি বলছে সি, অন্তরচন্দ্র দাস সি, মাহমুদা ইয়াসমিন, জুই খাতুন, আনিশা বৈদ, তাহমিনা বলছে, নাইমা বলছে, লাবণ্য বলছে, কৃপা দেব বলছে সি বলছো, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে সি মানে কি? শরৎ। শরৎ সহজ বাংলা ভাষায় উত্তর হয়ে গেছে। এগুলো তোমাদের পড়ানো না, এগুলো পারা উচিত। এগুলো আমারই কঠিন কিছু তোমাদের পড়ে নাই, এবং তোমাদের এগুলোর মধ্যে ছিল। আমরা যেগুলো পড়াইছি তার মধ্যে এগুলো ছিল ভাইয়া। বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এটা কতবার তোমরা পড়ছো না? এটা কোন গ্রামে? কোন গ্রামে? ঠিক আছে, কোন গ্রামে জন্মগ্রহণ করেন? মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন, তাই তো নাকি? দেখো তো মনে আছে কিনা। জান্নাতুল মামা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। দেখো বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? পৃথিবীতে 3 জন মানুষ আছে যাদের জন্মসাল আর মৃত্যুসাল এক। কে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? 12 রবিউল আউয়াল। তারপরে শেক্সপিয়ার, আরেকটা কি আছে? বেগম রোকেয়া। বেগম রোকেয়া। তো বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া জন্মগ্রহণ করছিল হচ্ছে রংপুরে। রংপুর, ঠিক আছে, রংপুর। এখন বলে রাখি ভাইয়া, মিঠাপুকুর হচ্ছে একটা উপজেলার নাম। মিঠাপুকুর উপজেলা, এই মিঠাপুকুর আছে একটা উপজেলার নাম। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামেই বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন কবে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। কোথায়? পায়রাবন্দ গ্রামে। মনে থাকবে, এটা ভুল করবা। এটা পড়াইছি, এগুলো আমি বলছি। আমি যে কথাগুলো বললাম ওই যে একটু আগে 3 জন ব্যক্তি, বলছি অনেকবার, অনলাইন অফলাইন সব জায়গায় বলছি। যারা মনে রাখতে পারছে ব্যক্তিগত, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, এটা বাংলায় ধরে নাও, বাংলায় তো বেগম রোকেয়ার অনেক কিছু আছে, অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুরের স্বপ্ন, এই যে এইগুলা কিন্তু প্রচুর আসে ভাইয়া, প্রচুর বাংলায় প্রচুর আসে। সো বাংলায় একটু পড়লে এটা পারা উচিত। ঠিক আছে, এটা পারবা, তোমরা পারছো অনেকে। ওকে, যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাইছে। তো তাহলে দেখলাম পায়রা বন্ধ গেল। পরের কোশ্চেনটা দেখি কি আছে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থানের নাম কি? সবচেয়ে পুরাতন, আমি এটা তোমাদেরকে অনেকবার বলছি, অনেকবার পড়াইছি এটা, এবং এটা পারা উচিত ছিল তোমাদের। যারা এটা আশা করি যে ভুল করো নাই, অনেকে ভুল করো নাই, আমার শিক্ষার্থীরা আমার ফিডব্যাকটা খারাপ দেয় নাই, এটা আমার ওদের প্রতি ভালোবাসা থেকে, বা তারা আমাকে ভালোবাসা থাকে, এই ভালোবাসা থেকেই কিন্তু তারা আমাকে জানাইছে যে ভাইয়া না, আপনার প্রশ্ন আমি পারছি, আপনার প্রশ্ন আমরা পারি, আপনার পরীক্ষায় আমার প্রশ্ন বা আমাদের যে সেটা অনেক ভালো হয়েছে ভাইয়া। সো সেই জায়গা থেকে আমি এই কনফিডেন্সটা পাই যে আমাদের শিক্ষার্থীরা বা আমার শিক্ষার্থীরা আমার জন্য খুবই আশীর্বাদ। তারা আমাকে কখনো খারাপ কিছু বলে নাই যে ভাই আমাদের কমন পড়ে নাই। আমি যাদের সাথেই কথা বলছি যে ভাই কমন
পড়ছে, হয়তো ভুলে গেছে বা কোনো এক কারণে মিস্টেক করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট আমাদের সাথে তাদের যে সম্পর্কটা সেটা এখনো বিরাজমান। সো তোমরা যারা সেকেন্ড টাইম চিন্তা ভাবনা করতেছো, তো এখন থেকে তোমরা খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দাও। মনে রাখবা এই চেয়ারে আমি বসছি, এই চেয়ার থেকে আমি সেদিনই উঠবো যেদিন আমি সফল হব, এর আগে এই চেয়ার থেকে ভাইয়া আমি উঠবো না। এটা মনের মধ্যে পণ করো, এই শপথ পড়ে নাও, এই শপথকে বাড়ির সামনে লিখে ঝুলিয়ে রাখো এবং বাবা মাকে বলো বাবা মা আমি তোমাদেরকে দেখাই দিব। এইটা মনের মধ্যে রাখো, এটা বলতে যেও না, মনের মধ্যে রাখো, ঠিক আছে? বাবা মার সাপোর্ট নাও, সামনে এগিয়ে চলো, ইনশাল্লাহ ভালো কিছু তোমার জন্য সামনের বছর ভালো কিছু ওয়েট করতেছে। ওকে, দেখো বাংলাদেশের সব থেকে পুরাতন ঐতিহাসিক স্থানের নাম কি? বাংলাদেশের সবচাইতে পুরাতন ঐতিহাসিক স্থানের নামই হচ্ছে মহেস্থানগড়। করতোয়া নদীর তীরে অবস্থিত বগুড়ার মহেস্থানগড়, তাই না? মহেস্থানগড় হচ্ছে কি সবচাইতে পুরাতন। এই মহেস্থানগড়ের থেকেও কিন্তু আরেকটা জিনিস পুরাতন ছিল, সেটা হচ্ছে নরসিংদীর ওয়ারী বটেশ্বর। এটা কিন্তু সবচেয়ে প্রাচীন, বাট এটা হিসাব করে না, ওটা কিচ্ছু নাই, ওয়ারী বটেশ্বরে কিচ্ছু পাবা না তুমি তেমন কিছু। সো দ্যাটস ওয়াই এটা লেখে না। মহেস্থানগড় হচ্ছে সব থেকে পুরাতন, তাহলে আমাদের সব থেকে পুরাতন স্থানের নাম কি? মহেস্থানগড়। এটা হবে হচ্ছে সঠিক উত্তর। ডি নাম্বারটা হবে কি আমাদের সঠিক উত্তর। অনেকে সঠিক উত্তর দিয়েছো, তোমরা যারা যারা দিয়েছো সবাইকে ধন্যবাদ। ভাই আমরা সবাই বিজ্ঞানের দশ খাইছি, ইংলিশেও খাইছি আমি। যারা আসলে কি বিজ্ঞানের যে বিষয়টা হয়েছে, বিজ্ঞানে আমাদের পেইড বেসে তোমরা যারা ছিলা, তোমরা হয়তো অনেকে দেখার কথা, বিশেষ করে বিএসসির কোর্সের নাকি তুলনামূলকভাবে মোটামুটি হয়েছে স্ট্যান্ডার্ড। এখন আমাদের ডিপ্লোমার স্টুডেন্টদের ধস খাওয়ার কথা না। কেন, কোনগুলা খাইছে আমি সেটা একটু বলি। ডিপ্লোমার স্টুডেন্টদেরকে আমরা এইচএসসির বই পড়াতাম। হ্যাঁ, ডিপ্লোমার কোশ্চেন কঠিন হয়েছে, যার কারণে কিন্তু কম মার্কে, খুবই কম মার্কেও চান্স হয়েছে। এইচএসসির বইকে আমি ডিপ্লোমার স্টুডেন্টদেরকে পড়াই নাই। আমি যে কয়দিন ক্লাস নিয়েছি এইচএসসির বইকে তোমাদেরকে পড়াই নাই। আমি বিএসসিদের ক্লাস নিয়ে তোমাদেরকে অ্যাক্সেস ছিল না? সব ছিল, তোমরা অনেকেই করছো। যার বদলতে আজকে মিডফোল্ডের মতো কলেজ, ডিপ্লোমার সব থেকে ভালো কলেজে আমাদের 3-4টা স্টুডেন্ট, 3 থেকে 4টা স্টুডেন্ট কিন্তু চান্স পাইছে। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। অফলাইনের স্টুডেন্টদেরকেও একই পড়াইছি, তোমাদেরকেও পড়াইছি। সো তোমাদের কেন হয়েছে এই বছর ডিপ্লোমাতে আমাদের সাফল্য কিন্তু বেশি? কেন? ওই যে ইন্টারমিডিয়েটের বইটা আমরা পড়াইতাম ভাইয়া, এটা তো সবাই পারে না, সবাই পড়াই নাই, সবাই তো নিজের মতো মডারেট করে বেড়াইছে। মডারেট না, আমরা সরাসরি এইচএসসির বই পড়াই তোমাদের। সো এটাই ছিল আমাদের সবচেয়ে বড় সফলতা। সো তোমরা যারা আসলে ইন্টারমিডিয়েটের বইটাকে তখন পড়াইতাম, অনেকে বলতো এত বেশি পড়াচ্ছেন কেন ভাইয়া, এত ডিপ তো আমাদের আসবে না। তো এইবার কিন্তু কোশ্চেন তোমাদেরকে ডিপ্লোমাদেরকে দেখাই দিছে যে ডিপ কোথাকার, কাকে বলে, কিভাবে আসে। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে পড়াশোনা করতে হবে বেশি বেশি করে, বুঝছো? বেশি পড়াশোনা করার বা কম পড়ার চিন্তা করা যাবে না, বেশি পড়ে যাব, পারতে পারি আর না পারি সেটা আলাদা বিষয়, কিন্তু শিখার জন্য পড়তে হবে। বেশি পড়ে যাব, যত কঠিন আসুক আমি পারবো, নিজেকে প্রিপার রাখতে হবে। ওকে, সো তাহলে এটা সঠিক উত্তর মহেস্থানগড়। চলো পরের কোশ্চেনে যাই। কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত হয়েছেন? তো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে বিখ্যাত হওয়ার ইতিহাস, নার্সিংয়ে পড়তে আসতো, তার সম্পর্কে একটু জানবা না, তা কি হয়? তা তো হতে পারে না। 1820 সালে সে জন্মগ্রহণ করছে, 1910 সালে মৃত্যুবরণ করছে। তার জন্মসাল কত, তার জন্ম তারিখ কত তারিখে? আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয় 12 মে। তাহলে কোন যুদ্ধের সাথে সে রিলেটেড? নার্সিং পড়বা, আর নার্সিং এর যে ফাদার অফ দ্য মডার্ন নার্সিং, বাপ বলা যায়, যা কিছু সবকিছুর মূল। বই কবে দেওয়া হবে? এটা আমাদের বইয়ের কাজ চলতেছে, বইয়ের কাজ যেহেতু হচ্ছে চলমান, যেহেতু তোমাদের যারা কাজ করতেছে, তারা যেসব টিচাররা কাজ করে, আমাদের পেইসের ফ্যাকাল্টি মেম্বার যারা কাজ করতেছে, তাদেরও পরীক্ষা চলমান, যার কারণে আসলে কি কাজগুলো একটু ঢিল হয়ে গেছে। তো তোমরা এই মাসের ভিতরে ইনশাল্লাহ বইগুলো পেয়ে যাবো, অলরেডি কাজ চলমান। তো কাজটা শেষ হইলে ইনশাল্লাহ তোমাদেরকে বই দিয়ে দেবো। আমাদের যে 9টা বই আছে, সেই 9টা বই ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। তাহলে এটা কি পারা উচিত না ভাইয়া? দেখো তো পারো কিনা ভাইয়া। সাদিয়া আফরিন সি, লাবণ্য প্রভা বলছে সি, মাহমুদা ইয়াসমিন সি, ফাবিহা জান্নাত লুপা বলছে সি, অন্তরচন্দ্র দাস সি, নাইমা সুলতানা মিম বলছে সি, ক্রিমিয়ার যুদ্ধ। হায়াতি বিনায়দা মনোযোগ দিতে পারছি না, কি করলাম? এখন শুরু করো, আবার মনের মধ্যে জেদ চাপাই রাখো, এই জেদটাই তোমাকে সামনে নিয়ে যাবে। আমি আবার বলতেছি, জেদ চাপাও, নিজের মধ্যে জেদ ভরে রাখো, এই জেদই তোমাকে সামনে নিয়ে যাবে। দীপা হাওলাদার, ওকে। মা আমার স্বপ্ন, আনিশা, ওকে। হায়াতি বিনায়দা। আর বলে রাখি, আমি সবসময় বলি ভাইয়া, জীবন দশায় কখনো 12 জায়গায় খাইতে যাবা না। আমি আবারও বলি, 2 নৌকায় পা, 3 নৌকায় পা, তারপরে আবার ওই যে বলে না 12 জায়গায় খাওয়া, এনে একটু ঢু মারি, ওনে একটু ঢু মারি, এটা করলে ভালো করতে পারবে না। তোমাকে ভালো করতে গেলে তোমাকে এক জায়গায় বিশ্বাস রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে। যদি বাসও খাও ভাই, ওইখানেই খাও,
কিন্তু বারবার বিভিন্ন জায়গায় যাইও না, তাহলে ভালো করতে পারবে না। আর পালস নার্সিং ভর্তি কোচিংয়ে আমরা যারা টিচার হিসেবে আছে, আমরা সবাই নার্সিংয়ের পড়া স্টুডেন্ট, নার্সিং পড়ে এখানে আসছি। সো আমরা জানি পরীক্ষায় কি আসতে পারে, কারণ প্রশ্নগুলো তো ওই আমাদের যে সাইড থেকেই হয়, আমাদেরই তো পরিচিতদের ভিতর থেকেই কেউ না কেউ করবে না। এগুলো তো আমরা বুঝি যে কি ধরনের কোশ্চেন আসতে পারে সামনে, কতটা কঠিন করতে পারে। আমরা শুনছি যে এই বছর কোশ্চেন কঠিন করতে পারে, ঠিক তাই হয়েছে। আচ্ছা ভাই, পেইড বেসে কবে ক্লাস শুরু হবে? হ্যাঁ, দ্রুতই শুরু হবে, জানাই দেওয়া হবে তোমাদেরকে। ওকে, সো যার দরুন তোমাদেরকে আমরা চেষ্টা করি। সো অন্য যারা আছে তারা তো এগুলো সেগুলো জানবে না, ভিতরে খবর তো রাখবে না, তারা তাদের মতো করে 2-4টা কলম পড়ায় চলে যাবে। সো তাদের গল্প গুজব, কান্নাকাটি আর আছে ওই যে ইমোশনাল কথাবার্তা ফান করার সময় ভাই এখন নাই। তোমার পড়াশুনো, আমি স্ট্রিট ফরওয়ার্ড বলতেছি ভাইয়া, তুমি সেকেন্ড টাইমার, মানে তোমার জীবনে এখন শুধু একটাই কাজ, পড়াশুনো করতে হবে সিরিয়াসলি। জীবনের মজা ঘুম হারাম করে দাও, সব হারাম করে দাও। ওকে, স্টুডেন্ট আসলে বলছিলাম যে ভাই এখানে এসে চান্স হয় না 3টা কারণে, মোবাইল ফোনের কারণে, ঘুমের কারণে, আর বলছে যে ক্লাসে আসলে ছেলে মেয়েকে পছন্দ হয়, টিচারকে পছন্দ হয়। ঠিক একই কাজই আমাদের স্টুডেন্টরা করে, প্রতি বছর একই কাজ করে, বুঝছো? এই কাজগুলো বলি, এবং ফার্স্ট ইয়ার থেকে, যখন আমি সেকেন্ড ইয়ার থেকে পড়াই তখন থেকে দেখতেছি যে ভাই বলছি ঘুমাইস না, ও ঘুমায়, বলছি ফোন দেখিস না, ও ফোন টেপে বেশি, বলছি যে আসলে তোদের এই ভালো লাগার কাজটা করবে, ঠিক সেই কাজে সেই ফাঁদে পা দিছে। এবং পোটেনশিয়াল কিছু ছেলে মেয়ে ভালো ভালো জায়গায় চান্স পায় নাই, চান্স পাইতো কিন্তু সে পায় নাই, কেন? সে সময় নষ্ট করে ফেলছে, বুঝছো? সে সময় নষ্ট করে ফেলছে। যাক, আমরা আসি, এটার উত্তর কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ হবে। তোমরা জানো যে ক্রিমিয়ার যুদ্ধে, সেই ক্রিমিয়ার যুদ্ধে যে হয়েছিল, সেখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হারিকেন জ্বালায়, যেহেতু সে কিন্তু চোখে দেখতে পারতে না, তো হারিকেন জ্বালায় সে কিন্তু যে ট্রিটমেন্ট করছে, যেটা কিন্তু মানে নার্সিংয়ে তাকে কিন্তু সবার উপরে নিয়ে গেছে, যে সেই হচ্ছে আধুনিক নার্সিংয়ের জনক। পরের কোশ্চেনটা দেখি, 69-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? এটা আমরা পড়াইছি না? মুক্তিযুদ্ধ যে পাল্ট ছিল সেখানে পড়াইছি না? বলো তো কোনটা হবে? আইয়ুব খান, আজম খান, ইয়াহিয়া খান, ইস্কান্দার মির্জা। বলো কি হবে এটা? এটার উত্তর কি হবে? দেখি কে কে পারো ভাইয়া, কমেন্ট করে জানাই দাও তো। এটার উত্তর কি হবে বলো তো ভাইয়া, কে কে জানো ভাই, একটু কমেন্ট করো। এসব আমার ভালোই লাগে না, লাগে সবগুলাই ফেলি। আচ্ছা ঠিক আছে, বলো তো ভাইয়া এটার উত্তর কি হবে? বলো এটার সঠিক উত্তর কি হবে? পরীক্ষা যারা দিছো তারা তো পারবা, এমনিতেও পারা উচিত, কারণ তোমাদেরকে এগুলো পড়ানো হয়েছে, তোমরা এগুলো জানো, তোমাদের সাথে অনেকবার আলোচনা করা হবে। আচ্ছা ভাইয়া বলো দেখি কে কে আছো ভাই, একটু কমেন্ট করে জানাই দাও তো এটার সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে বলো তো? সো আসলে কি ন্যায্য কথা, সুন্দর কথা তোমাদের তো খুব ভালো লাগে না, বুঝছো? খুব সুন্দর সুন্দর কথা বলবো, সাজে গুজে আসবো, এগুলো তোমাদের খুব ভালো লাগে। তো এগুলো, আমি তো এগুলো পছন্দ করি না। আমার মেইন কাজ থাকে তোমাকে শেখানো, এবং তোমরাও এই শিখার কাজটাই করো। হ্যাঁ, শিখার কাজ যেদিন থেকে শুরু করবা তখনই তুমি সফল হতে পারবা। মামুদা ইয়াসমিন সি। আচ্ছা ভাইয়া, আর কে কাছে ভাই একটু কমেন্ট করো, তুই তো কমেন্ট করে জানাই দাও। এটা পারা উচিত, সবাই পারবা এটা। নাইমা সুলতানা বলছে আছে গ। আর কে আছো ভাইয়া কমেন্ট করো তো। অন্তরচন্দ্র দাস সি। তারপর আছে ইয়াহিয়া খান বলছে আছে কে, জান্নাতুল মির্জা, অর্পি বলছে ইয়াহিয়া খান, তাহমিনা বলছে সি। তারপরে নাইমা সুলতানা মিম বলছে ইয়াহিয়া খান, হায়াতি বিন আয়দা, হ্যাঁ থ্যাংক ইউ, হায়াতি বিন আয়দা বলছে সি। আর কেসো ভাই একটু কমেন্ট করো। ফাবিয়া জান্নাত রূপা, আনিশাদ বৈদ্য সি। আচ্ছা দেখো ভাইয়া, তোমরা কি বলছো 69-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? ইয়াহিয়া খানের পতন হয়, তাই বলছো না? এটা সম্পূর্ণ ভুল, তোমাদের ভুল হয়েছে। সঠিক উত্তর হবে আছে আইয়ুব খানের পতন হয়। আইয়ুব খানের পতন হয়ে যাওয়ার পরে ক্ষমতায় আসে কে বলতো? ইয়াহিয়া খান ক্ষমতায় আসে। এই ইয়াহিয়া খান পতন হয়েছিল আছে 1971 সালে, যখন বাংলাদেশের যুদ্ধে পরাজিত হয়, তার মাধ্যমে আছে ইয়াহিয়া খানের পতন ঘটে। তাহলে 1971 সালে পতন ঘটছে ইয়াহিয়া খানের। আইয়ুব খানের পতনটা ঘটছে আসছে কত সালে বলতো? 69-এর গণঅভ্যুত্থানে। যে গণঅভ্যুত্থানে মারা গেছিল কে বলতো? আসাদ, শহীদ আসাদ, শহীদ মতিউর, এরা অনেকে মারা গেছে। তারা মারা গেছে না? মারা গেছে। তাইতে 69-এর গণঅভ্যুত্থানে প্রথম শহীদ মানে পতন হয়েছিল কার? তাইলে আইয়ুব খানের হবে। কার হবে? আইয়ুব খানের। ইয়াহিয়া খানের পতন হয়েছে কবে? 1971 সালে। 1971 সালে। ওকে, বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি পাঠায়, মানে লোক পাঠায় কোন দেশে বলো তো? কোন দেশে পাঠায়? বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি পাঠাচ্ছে কোন দেশে? বাংলাদেশ সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা ইনকাম করে, ওইদিন বলছিলাম বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ইনকাম করে
ইউ থেকে বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি রেমিটেন্স আছে, ঠিক আছে বর্তমানে বৈদেশিক, কিন্তু জনশক্তির দিক থেকে কিন্তু ইউ না, ইউ না। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া তাহলে কে জনশক্তির দিক থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি মানুষ পাঠায় কোন দেশে? চিন্তা করো তো, বাংলাদেশ থেকে বেশি থাকে কোথায়? মালয়েশিয়ায় বেশি থাকে, সৌদি আরবে যায়, দুবাইতে যাই। মালয়েশিয়ায় বেশি থাকে, সৌদি আরবে ভালো যায়, আর কোথায় যাই বলো তো? আর দুবাইতে যায়, তাই না? আমরা এগুলো জানি না? এগুলো তো জানি নাকি? তো দেখো তো তোমার আশেপাশে একটু চিন্তা করো যে তোমার আশেপাশে কোথায় আছে। ইতালিও আছে বাট কম। তুমি দেখবা যে তোমার যদি পশ এলাকা না হয়, পশ এলাকা মানে কি মাদারীপুর আর যদি সিলেটে বাড়ি না হয়, তুমি দেখবা তোমার আশেপাশে সৌদি আরবের নামটা একটু বেশি শুনবা, তাই না? দেখবা খালি সৌদি আরব সৌদি আরব, এই খালি করছে সৌদি আরব। আমার ফ্যামিলির তো একজন আছে, তো সৌদি আরব, ওকে। তো সৌদি আরবের নাম শুনবা। তাহলে বাংলাদেশ সবচাইতে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরবে। কোথায় করে? সৌদি আরব। মনে থাকবে। যারা সাজিয়া, অন্তরচন্দ্র দাস, জানাতুল মির্জা অর্পি বলছে সৌদি আরব। থ্যাংক ইউ ভাইয়া। মনে থাকবে না? দেখি সৌদি আরব। পরের কোশ্চেনটা দেখি, 2024 সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী দল কোনটি? ভাই বাংলাদেশে তো অন্য দেশে কোশ্চেন দিবে না। ভারত জিতলে কি বাংলাদেশে কোশ্চেন দিবে? ভারত জিতলে কি বাংলাদেশে কোশ্চেন দিবে? পাকিস্তান জিতলে বাংলাদেশে কোশ্চেন আসবে? আমার পরীক্ষায় আসবে। পাকিস্তান নেপাল জিতলে আসবে। অন্য দেশকে তো বড় বানাবো না আমি, বানাবো? আমরা কি বড় বানাই? বাংলাদেশ কি তাই সেই দেশ যে অন্য দেশকে বড় বানাবে? অবশ্যই বাংলাদেশ জিতছে, এই জন্য বাংলাদেশের নাম আইছে। আর যেখানে বাংলাদেশ আছে সেখানে অন্য দেশের নাম কেন আসবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ঠিক আছে, কি বলছি? তাহলে 24 সালে সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী কোন দেশ? এটা তুমি চোখ বুঝে উত্তর দিতে পারবা, চোখ বুঝে। কারণ কি, এটা তোমার অন্য কেউ দিতে পারবে না, এটা বাংলাদেশ। সো বাংলাদেশ ছাড়া আর কেউ এখানে কানেক্টেড হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি হবে বলো তো? বাংলাদেশ হবে। মনে থাকবে ভাইয়া? তাহলে সঠিক উত্তর কি? বাংলাদেশ। পারছো তোমরা, যারা যারা উত্তর দিচ্ছ তোমাদেরকে ধন্যবাদ। ত্রিশ আলম, আদনান আছে, মা আমার স্বপ্ন, অন্তরচন্দ্র, এগুলো কি ডিপ্লোমার কোশ্চেন? এগুলো আসলে ডিপ্লোমা বিএসসি মেলায় আছে, আমরা সবগুলো আস্তে আস্তে দেখবো। কিছু কোশ্চেন আমরা আসলে একদিনে তো হবে না, কারণ তুমি সব মিলায় অনেক কোশ্চেন আছে, তো সব কিছু মিলে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে শেষ করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এটা আমি তোমাদেরকে পড়াইছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে হু বলে, এটা আমি তোমাদেরকে পড়াইছি। 100% কমন, আমার ক্লাস থেকে এটা কমন আসছে। এটা বলো কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, প্যারিস, নয়াদিল্লি, জেনেভা। তাও এক দুইবার না, কয়েকবার পড়াইছি। এই যে স্টুডেন্ট এটা ভুল করছে তারা পিটানো ছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। তাকে পিটানো, 3 বেলা পিটানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। বলো এটার উত্তর কি হবে? কে কে আসো একটু কমেন্ট করে জানাই দাও তো ভাই, এটার উত্তর কি হবে? তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, পালস নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম যে ব্যাচ আছে, সেই ব্যাচে 5,000 টাকার যে কোর্স ফি, সেই কোর্স ফি এখন 1500 টাকা ছাড়ে। কত টাকা ছাড়ে? 1500 টাকা ছাড়ে। মাত্র মাত্র 3500 টাকায় ভর্তি চলছে। কত টাকায়? 3500 টাকায় ভর্তি চলছে। তো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করো। যোগাযোগ করে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাদের পেজ আছে, পেজে নোট করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে যাও এবং ক্লাস শুরু করে দাও। ভর্তি হইলে কয়টি বই পাবা? 9টি বই পাবা। 9টি বই, একটা দুইটা না, 9টি বই তোমাদেরকে দেওয়া হবে। এবং আমাদের যে মেন্টর, এই বছর যে মেন্টর দিয়ে আমরা টিম সাজিয়েছি, সেই টিম একেবারে খুব ইউনিকভাবে সাজানো এবং হিউজ পরিমাণ মেন্টর নেওয়া হয়েছে, যারা অধিকাংশ তোমার ভার্সিটি এবং নার্সিংয়ে পড়াশোনা করে, ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করে একগুচ্ছ মেধাবীদের নিয়ে আমরা সাজিয়েছি। ওকে, একগুচ্ছ মেধাবী নিয়ে। তো এই বছরের প্রিপারেশনটা আশা করি যে আরও বেশি ভালো হবে। কারণ কি, মানুষ যত সামনে আগায় তত বেশি শিখতে পারে। গত বছর আমাদের যতটুকু সমস্যা ছিল সেটা এই বছর আমরা ওভারকাম করব। এই বছর যদি সমস্যা থাকে আরও ওভারকাম করব। সো আমরা সেই শেখার মধ্যে আছি, আরও শিখবো, আরও জানবো, তোমাদেরকেও বেটার সার্ভিস দিতে পারবো। এই বছর ইনশাল্লাহ ধামাকা হবে। ওকে, সো চলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার সদর দপ্তরটা কোথায় বলো তো? জেনেভায়। কোথায় বলো তো? জেনেভা। দেখি উত্তর সঠিক আছে কিনা। জেনেভা। তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ। চলো পরের কোশ্চেনটা দেখি। বাংলাদেশ নার্সদের পেশাগত নিয়ন্ত্রণ সংস্থার নাম কি? বাংলাদেশের নার্সদের পেশাগত নিয়ন্ত্রণ সংস্থার নাম কি? নার্সিং কাউন্সিল, সেবা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর। তো বিএনএমসি, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডের উপরই ছিল,
অ্যাডমিট কার্ডই ছিল, বুঝছো? অ্যাডমিট কার্ড মানে সবকিছু নিয়ন্ত্রণ করে এরাই। তো বিতে কি আসে বাংলাদেশ, এনে কি আসে নার্সিং, আর এম এ কি আসে মিডওয়াইফারি, সিতে কি আছে কাউন্সিল মানে অধিদপ্তর। তাহলে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এটাই হচ্ছে। তাহলে কি হবে, এবার যদি চান্স না পাই তাহলে কি হবে, এটা চিন্তা ভাবনা না করে তুমি চেষ্টাটা চালাই যাও, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমাকে ভালো কিছু দেবে। তুমি চেষ্টা করলা না, তুমি হতাশায় থাকলা, তাইলে তো ভাই হবে না। ওই চান্স পাবো কি পাবো না এই চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে জানার জন্য পড়তেছি, ইনশাল্লাহ আমি পাবো, ইনশাল্লাহ পাবো, এই কথাটা আগে বলো, এখনই বলো যে ইনশাল্লাহ আমি চান্স পাবো, এই কথাটা বলেই পড়া শুরু করো, ঠিক আছে ভাইয়া? সো তাহলে দেখো, এটা তোমার ইসে লেখা ছিল। আমি যখন বলছিলাম তোমাদের লাস্টের দিন যে ভাইয়া পরীক্ষার সময় যায় একটু আশেপাশে একটু তাকায়ও, এটা আসবে, ওই যে অ্যাডমিট কার্ড থেকে চলে আসছে, দেখছো? তাহলে এটা কি হবে বলুন তো, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। থ্যাংক ইউ যারা যারা উত্তর দিছো ভাইয়া। পরের কোশ্চেনটা দেখি, কোন নাম্বারে ডায়াল করলে জরুরি সেবা পাওয়া যায়? কোন নাম্বারে ডায়াল করলে জরুরি সেবা পাওয়া যায়? এটাও আমি তোমাদেরকে পড়াইছি, 666991109। বলো তো কোন নাম্বারে দিলে পাওয়া যাবে? দেখি কে কে জানো ভাই, একটু কমেন্ট করো তো, কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। জানাও ভাইয়া। ওকে, বি বলছো, থ্যাংক ইউ। আর যে যাচ্ছ ভাই একটু কমেন্ট করো। থ্যাংক ইউ যারা যারা উত্তর দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা সঠিক উত্তর কি হবে বলো তো? 999। 999 জাতীয় জরুরি সেবা, জাতীয় জরুরি সেবার নাম্বার কত? 999, ঠিক আছে? এটা পড়ানো হয়েছে এবং এটা আসছে, দেখছো পরীক্ষা আসছে 999। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। বাংলাদেশের সর্ব উত্তরে জেলার নাম কি? কতবার পড়াইছি, এটার কোনো ইয়ত্তাই নাই, হাজারবার পড়াইছি, এটা হাজারবার। লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী। বলো তো কোনটা হবে? এটার উত্তর কি হবে বলো? আসিয়া খাতুন, তৃষা আদনান বলছে। আর কে গেছে ভাই কমেন্ট করে একটু জানাই দিবা, আমি তোমাদের সঠিক উত্তরগুলো নিচ্ছি, আমি অনেকগুলো কমেন্ট দেখতেছি, সবার উত্তর হয়তো পড়ার সুযোগ হচ্ছে না, যতটুকু পারে অবশ্যই উত্তর দিব। আর তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো, তোমাদের যে বন্ধু বান্ধবগুলো আসলে সেকেন্ড টাইম দিতে চাই বা প্রিপারেশন নিচ্ছে, তোমরা তাদেরকে অবশ্যই একটু শেয়ার এবং মেনশন করে দিও। আর ক্লাসটা ভালো লাগলে লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা, লাভ রিয়াক্ট ভালোবাসা দিলে আমার ভালো লাগে, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, ঠিক আছে? ভালোবাসার বন্যায় থাকতে চাই, এর ভিতরেই বাঁচতে চাই, ঠিক আছে? কি বলছি, প্রত্যেকটা মানুষই ভালোবাসার কাঙ্গাল, আমরাও তাই, পালস নার্সিং ভর্তি কোচিংও তাই। ওকে, সো তোমরা সবাই অবশ্যই একটু যুক্ত থাকবে আমাদের সঙ্গে এবং শেষ পর্যন্ত তোমরা ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে ভাইয়া থাকবো। তো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? এখানে অনেকেই কমেন্ট করছো, দেখতে পাচ্ছি ভাইয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা উত্তর দিছো কি কি বলো তো, উত্তর হবে কি? উত্তর অলরেডি দিছো। এটা সঠিক উত্তর হবে হচ্ছে পঞ্চগড়। কি হবে? পঞ্চগড় হবে সঠিক উত্তর। কি হবে? পঞ্চগড়। ওকে, সঠিক উত্তর হবে হচ্ছে পঞ্চগড়। তাহলে সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড়, একটু মনে রাখবা। সর্ব উত্তরের জেলা, বাংলাদেশের ম্যাপটা যদি একটু দেখাই, এই মাথার দিকে যে জেলাটা আছে সেটাই হচ্ছে পঞ্চগড়। আর সর্ব দক্ষিণের জেলা যদি বলে সেটা হবে কি? কক্সবাজার। কি হবে? এই বছর কক্সবাজার আসতে পারে, গত বছর পঞ্চগড় আসলে এই বছর কক্সবাজার দিতে পারে, তাহলে কি হবে? কক্সবাজার। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। পরে যে কোশ্চেনটা আছে, কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল? কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল? আমি একদিন তোমাদেরকে ইতিহাস বলতেছিলাম যে এমনভাবে বলা হয় যে পৃথিবীতে যে বিবর্তনের সিস্টেমটা কেমনভাবে বলা হয়, আমি তোমাদের সেটা একটু বলি। বিবর্তনে বলা হয় যে সমুদ্র থেকে প্রথম একটা ছোট পোকার সৃষ্টি হয়েছে, সেই পোকা থেকে বড় পোকা হয়েছে, বড় পোকা থেকে আরও বড় পোকা হয়েছে, সেখান থেকে স্থলভাগে জীব এসেছে, সেখান থেকে বড় জীব এসেছে এবং একসময় মানুষের সৃষ্টি হয়েছে, এটা বলা হয়। তাহলে জীবের উৎপত্তি সর্বপ্রথম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উৎপত্তি মেইনলি হয় কোথায় বলো তো? বলো, কে কে আছে একটু কমেন্ট করে জানাই দাও তো, কোথায় প্রাণের উৎপত্তি পাওয়া গেছে? সর্বপ্রথম প্রাণের উৎপত্তি হয়েছে কোথায় বলো? সর্বপ্রথম প্রাণের উৎপত্তি হয়েছে কোথায়? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো, সর্বপ্রথম প্রাণের উৎপত্তি হয়েছে কোথায়? সর্বপ্রথম প্রাণের উৎপত্তি হয়েছে কোথায়? তোমরা যারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের পেজে নক দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। ইনশাল্লাহ এবার ধামাকা ক্লাস হবে এবং খুব সুন্দরভাবে আমাদের গুছাই নিয়ে আসতেছি, ভালো কিছু হবে তোমাদের জন্য এবছর, ভালো কিছু ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য তৈরি করবো। ওকে, সো বলো এটার উত্তর কি কোথায় হবে? কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল? কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল? মুনতাকিম বিনতে। ওকে, সি বলছো, থ্যাংক ইউ আপু। সমুদ্র বলছে মুনতাকিম বিনতা, ও বলছে সি, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে শুনে?
আমি তোমাদের কিন্তু বললাম যে প্রথম আসছে কি সমুদ্রের ঢেউ থেকে গেজা হয়েছে। গেজা দেখছো না, ঢেউ হইলে কি হয়, গেজা হয়। গেজা থেকে নাকি ছোট একটা জীবের সৃষ্টি হয়েছে, তারপর বাকি জীবের সৃষ্টি হয়েছে, এমনই কথা শোনা যায়। ওকে, অন্তর চন্দ্র দাস সি, জুথি আক্তার সি, জান্নাতুল মির্জা ওরপি বলছে সি, তাহমিনা বলছে সি, মামুদা ইয়াসমিন, আনিশা বৈদ, কৃপা দেব, আর আছে সুমাইয়া ইসলাম সি, তৃষা আদনান গ বলছো। আর কে কে আছো ভাইয়া কমেন্ট করে একটু জানাই দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উত্তর দিছো ভাইয়া, সুমাইয়া ইসলাম অনেকে উত্তর দিছো, থ্যাংক ইউ সো মাচ। এটা সঠিক উত্তর হবে হচ্ছে সমুদ্র, দা সি, তাই না? সিটাই হচ্ছে সঠিক উত্তর, সমুদ্র। সমুদ্র হচ্ছে সর্বপ্রথম আছে কি করে, সমুদ্র থেকেই সর্বপ্রথম কোনো জীবের উৎপত্তি হয়। চলো দেখি কোশ্চেনের উত্তরটা ঠিক আছে কিনা, সমুদ্র সঠিক উত্তর। ওকে, সো দেখো আজকে আমরা প্রশ্ন নিয়ে মাত্র 20টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, বা আজকে চেষ্টা করলাম তোমাদেরকে কিছু জানানোর বা কোনো বিষয় নিয়ে তোমাদেরকে কিছু কথা বলার। সো একটু বলে রাখি, আমাদের যেটা আছে, যে সামনের যে সময়টা আছে, তোমরা যেহেতু সেকেন্ড টাইম সময়টা আসলে খুবই কষ্টের একটা সময়, খুব প্যাথেটিক একটা সময় কাটে। এই সময় আসলে চারিদিক থেকে নানান ধরনের কুকথা আকথা আসতেই থাকে, ফ্যামিলি সাপোর্টটা ওইভাবে পাওয়া যায় না, ডিপ্রেশনে ভুগি, নিজেকে অনেক বেশি মনে হয় যে আসলে হীনমন্য মনে হয়, আসলে আমাকে দিয়ে কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি। সো একটু বলে রাখি, ব্যর্থতা থেকেই কিন্তু সফলতার সৃষ্টি হয় জীবনে। যে যতবার ব্যর্থ হয়েছে, সে তত বেশি সফলতার চূড়াতে উঠতে পারছে। ওকে, সো তুমি এতদিনে ধরো এই বছর তুমি ব্যর্থ হয়েছো, তুমি আর হয়তো ভালো ডিসিশন নিতে পারবা, ভালো সিদ্ধান্ত নিতে পারবা। তোমার লাইফে তুমি কিন্তু একটা জিনিস শিখতে পারতেছো, হোঁচট খেলে সেখান থেকে কিভাবে করতে হয়। যেমন আমি তোমার সাথে একটা গল্প শেয়ার করি। এইবার আমি ঢাকা থেকে বাসায় গেছি, খুব ভেঙে ভেঙে, খুব কষ্ট হয়েছে যেতে। ঈদের আগের দিন গেছি বাসায় যাওয়ার সময় আমি রাতের বেলায় যখন পৌঁছাইছি, একজন আমার সাথে বাটপারি করে 100 টাকা আমার থেকে সে খেয়ে দিচ্ছে। তো আমি এটাকে খুব পজিটিভভাবে নিছি। কেন নিছি? কারণ আমি শিখতে পারলাম যে কোনভাবে আমার সাথে বাটপারি করতে পারে, কোনভাবে আমার থেকে টাকা খেয়ে দিতে পারে। ওকে, সো এই যে জিনিসটা আমি শিখছি। তো দেখো, ব্যর্থতার জন্য নিজেকে হারাই নেওয়া যাবে না। আমরাও ব্যর্থ হয়েছি জীবনে, হাজার হাজার ব্যর্থতা আছে, হাজার হাজার ব্যর্থতা আসবে, সেইগুলোকে ওভারকাম করতে হবে, সফলতাও থাকবে, সব কিছুর ভিতরেই সফলতা আছে। সো সেই জায়গা থেকে তুমি একসময় সফল হতে পারবা। তো তুমি এখন থেকে নিজের মধ্যে একটা জেদ চাপাও, ভাইয়া আমি সফল হয়ে তারপর পুরো দুনিয়াকে দেখাই দিতে চাই। এই জিনিসটাই চোখের সামনে রেখে দাও, এই জিনিসটাই সবাইকে দেখাই দাও, এবং এই জেদটা নিজের মধ্যে রাখো। এই জেদ যদি তোমার মধ্যে থাকে, আমার সাথে বলতে হবে, এই জেদ যদি তোমার মধ্যে থাকে, তুমি সফল হবা। এবং চেষ্টা করো এই জেদটাকে লালন করার, এবং শেষ দিন পর্যন্ত যুদ্ধ করবা। ইউ আর এ ফাইটার, তুমি হচ্ছে একজন যোদ্ধা। তুমি এত সহজে হার মানলে হবে না, তোমাকে যুদ্ধ করতে হবে। এবং এই জীবনটা পুরোটাই আছে যুদ্ধ। জীবন সঙ্গীত কবিতা আছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, কবিতায় বলা হয়েছে জীবনে কণ্টকান্নময় পথ থাকবে, সেই পথগুলোকে পাড়ি দিয়ে তোমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হবে। সো ইনশাল্লাহ তোমরা কোনো হীনমন্যতায় ভুগবা না, এবং ইনশাল্লাহ সফল হবা। ইনশাল্লাহ আমরা সফল হব, এটা আমার সাথে বলবা তোমরা। ইনশাল্লাহ আমি সফল হব, বাবা মার স্বপ্নকে আমি পূরণ করব, আমার স্বপ্নকে আমি পূরণ করব ইনশাল্লাহ। ওকে, সো তোমরা আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। সবার আসলে ক্লাসটা কেমন লাগছে সেটা আমাকে একটু জানাবা। এবং পালস নার্সিং ভর্তি কোচিং এর কথা একটু বলে দিই, সেটা হচ্ছে পালস নার্সিং ভর্তি আমাদের যে কোচিং, সেই কোচিংয়ে এখন কিন্তু ভর্তি চলতেছে। তোমরা জানো আমাদের যে ভর্তি ফি সেটা 5,000 টাকা ছিল, সেই 5,000 টাকা থেকে 1500 টাকা কিন্তু ছাড়, 1500 টাকা ছাড়ে, এখন 1500 টাকা ছাড়ে মাত্র 3,500 টাকায়, 3,500 টাকায় ভর্তি চলতেছে। 3,500 টাকায় ভর্তি হলে কি পাবা? 9টি বই পাবা। এছাড়া অন্যান্য ইনস্ট্রুমেন্ট তো থাকলোই, অন্যান্যগুলো তো থাকলোই, সাজেশন বইটই তো থাকলোই। সো 9টি বই পাবা। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। পালস নার্সিং ভর্তি কোচিং সর্বদাই তোমাদের সাথে আছে। আর তোমরা সফল হও, এই সফলতাই কামনা করি। আর যারা ভর্তি হতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। আমাদের যে পেজ আছে, পেজে নক করতে পারো। আর এই পিডিএফটা নিতে হলে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাদের পেজে নক করলে তোমাদেরকে এই পিডিএফটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, আমরা এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এখন থেকে আমরা সেকেন্ড টাইমের ক্লাস এখন থেকে শুরু করলাম অফিসিয়ালি, আজকে থেকেই, বুঝছো? তোমাদের এখন থেকে রেগুলার ক্লাস হবে। তো ফ্রি ক্লাস তো আমরা সময় শিডিউল মেনটেন করে নিব। আমাদের যে পেইড ব্যাচ, সেই পেইড ব্যাচের রুটিনটা ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পাবলিশ করে দিব, এবং পাবলিশ করার পর থেকে রেগুলার পেইড ব্যাচে ওই হিসাব করে রেগুলার কিন্তু ক্লাস হবে। ওকে, সো পেইড ব্যাচের ক্লাসটা আমরা দ্রুতই তোমাদেরকে পাবলিশ করে দিব এই 2-1 দিনের ভিতরেই। তাহলে ওই হিসাব করে আমরা রেগুলার তোমাদেরকে
আপনাদেরকে জানাই দেওয়া হবে কবে কোন ক্লাস হবে। পেইড ব্যাচের ক্লাস পেইড ব্যাচের মতো এবং ফ্রি ক্লাসের মতো ইনশাল্লাহ আগাই যাবে। ওকে, সো তাইলে সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো, পালস নার্সিং ভর্তি কোচিংয়ের সঙ্গে থাকো। সবাইকে জানাবো, সেই পর্যন্ত সবার মঙ্গল কামনা করি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।